নমস্কার ভাই বোনেরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমরা কেউ অঙ্ক করব না। কি সবাই খুশি তো? তোমাদেরকে আমি বেশ কয়েকটা জিনিস দেখাবো, যেগুলো তোমরা বাড়িতে বিদ্যালয়ে সবসময় দেখো। দেখতে পাচ্ছ তো সবাই জিনিসগুলো? দেখো, এই জিনিসগুলোকে আমরা বাড়িতে বিদ্যালয়ে সবসময় দেখে থাকি। আজকে এগুলিকে আমরা একটু অন্যভাবে দেখব। দেখো, জিনিসগুলো আমরা দেখতে তো পাচ্ছি, আবার দেখো স্পর্শ করতে পারছি হাত দিয়ে। দেখো, জিনিসগুলো কিছুটা জায়গা জুড়ে আছে, দেখছো? বিজ্ঞান যখন পড়েছিলাম এই জিনিসগুলোকে আমরা একটা নামে চিনেছি, মনে আছে কারো? কি সেই নাম? কে বলবে? প্রীতম ভাই বলো। জড়বস্তু। বাহ, একদম ঠিক বলেছো। বিজ্ঞান যখন পড়েছি আমরা এই জিনিসগুলোকে আমরা জড়বস্তু নামে চিনেছি। আর গণিতের ভাষায় এগুলিকে কি বলে তোমরা কি কেউ জানো? অদ্রি যখন বলবে বলো। ঘনবস্তু। একদম ঠিক বলেছ, এগুলি হলো ঘনবস্তু। আজকে আমরা এই ঘনবস্তু সম্পর্কে জানব। আজকের পাঠ ঘনবস্তু। যে সকল কঠিন পদার্থের আকার আছে, স্পর্শ করা যায় এবং কিছুটা জায়গা দখল করে থাকে, তাদের ঘনবস্তু বলে। ঘনবস্তু দুই রকমের, সুষম ঘনবস্তু ও বিষম ঘনবস্তু। দেখো, এই ঘনবস্তুগুলোর আকার সামঞ্জস্যপূর্ণ, তাই এগুলি সুষম ঘনবস্তু। আর এই যে ঘনবস্তুগুলো দেখছো না, এই ঘনবস্তুগুলোর আকার দেখছো কেমন অসামঞ্জস্যপূর্ণ, সেই জন্য এগুলো হলো অসম বা বিষম ঘনবস্তু। আকৃতি অনুসারে সুষম ঘনবস্তু আবার 7 রকমের। সেগুলি হলো আয়তঘন, ঘনক, গোলক, শঙ্কু, বেলন, প্রিজম ও পিরামিড। চলো সেগুলি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই যে তোমাদের গণিত বই আর এই বইয়ের বাক্স, এই ঘনবস্তুগুলির নাম আয়তঘন। এটা সবাই দেখতে পাচ্ছ? দেখো সবাই ভালো করে, এটা হলো, হ্যাঁ ঠিক, এটা লুডোর ছক্কা। এই ঘনবস্তুটাকে বলে ঘনক। এবার দেখো, এই যে তোমরা খেলার মাঠে যেগুলো নিয়ে সবসময় খেলো, এই ধরনের ঘনবস্তুকে বলে গোলক। দেখছো? এই পেন্সিলের অগ্রভাগটা দেখো, যেটুকু তোমরা দেখতে পাচ্ছ উপর দিকে, ঠিক আছে? এই ধরনের ঘনবস্তুকে বলে শঙ্কু। এটা তো তোমরা জানোই। এই ধরনের ঘনবস্তুকে বলে বেলন বা চোঙ। ভালো করে লক্ষ্য করো, এই ধরনের ঘনবস্তুকে বলে প্রিজম। এটা দেখতে পাচ্ছ তোমরা সবাই? তোমরা ইতিহাস বই পড়েছো না, মিশরের পিরামিড? এটা হলো পিরামিড। দেখো, ঘনবস্তুর দৈর্ঘ্য আছে। দৈর্ঘ্য বলতে লম্বায় কতটা বড়। আবার দেখো প্রস্থ আছে। প্রস্থ বলতে চওড়ায় কতটা বড়।
আবার দেখো উচ্চতা আছে, উচ্চতা বলতে কতটা উঁচু। তাহলে ঘনবস্তুর তিনটি মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। দেখো এটাই হাত দাও, এটাই হাত দাও, তোমরা সবাই হাত দাও তোমাদের বাক্সতে। হাতটা কেমন সমান ভাবে যাচ্ছে, তাই তো? আবার দেখো এটাই হাত দাও, দেখো হাতটা কেমন উঁচু নিচু ভাবে যাচ্ছে, তাই তো? সমান ভাবে যাচ্ছে না, তাই তো? দেখো তোমরা হাত দিয়ে দেখো একটু। কি তাই তো? কেমন উঁচু নিচু ভাবে যাচ্ছে না হাতটা? আবার দেখো এটাই হাত দাও, হাতটা দেখো কেমন বেঁকে 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 যাচ্ছে, দেখছো? তাহলে ঘনবস্তুর এই যে যে দিকগুলিতে আমরা হাত দিলাম, এগুলোই হলো ঘনবস্তুর পিঠ বা তল। ঘনবস্তুর তিনটি তল, সমতল, অসমতল আর বক্রতল। আকৃতি অনুসারে ঘনবস্তুগুলির কটি করে তল সেগুলি জানবো। তোমরা আগেই জেনেছো যে এই ধরনের ঘনবস্তুকে বলে আয়ত ঘন, তাই তো? আর একটু আগেই জানলে যে এই যে দিকগুলি তোমরা হাত দিচ্ছ এগুলি হলো ঘনবস্তুর তল, তাই তো? তো এখন আমরা সেই তল সংখ্যা গুনবো। সবাই আমার মতো এরকম বাক্সটা হাতে নাও, বাক্স থেকে বইগুলো বের করে দাও কিন্তু, না হলে বাক্সটা ভারী লাগবে, হাতে নিতে পারবে না, ঠিক আছে? এভাবে ধরবে সবাই, গোনো আমার সাথে। 1, নিচে 2 আর চারদিকে 4টে। তাহলে 4 আর 2 কত হলো ভাই? ঠিক 6টি তল, তাই তো? বাহ, খুব ভালো। তাহলে আয়তঘনর তল সংখ্যা হলো 6টি। সেই সঙ্গে আমরা জেনে নেব আয়তঘনের ধার সংখ্যা এবং কৌণিক বিন্দু। দেখো এই যে দুটো তল, এই একটা তল আর এই একটা তল, ঠিক আছে? এই দুটো তল দেখো, এই যে দেখো একটা রেখায় মিলিত হচ্ছে, তাই তো? এদিকে একটা তল, এদিকে একটা তল মিলে এখানে একটা রেখা হয়েছে না, এইটাকে বলা হচ্ছে ধার। এগুলো হলো ঘনবস্তুর ধার। গোনো এখন সবাই আমার সাথে। 1, 2, 3, 4। এদিকটা 4 হলে এবার এদিকটা গোনো। 5, 6, 7, 8। এবার এই সাইডটা, এদিক দুদিক হয়ে গেছে, তাই তো? তাহলে 9, 10, 11, 12, ঠিক আছে? তাহলে আয়তঘনের ধার সংখ্যা হলো 12টি। এবার আমরা জানবো কৌণিক বিন্দু। কৌণিক বিন্দু দেখো, এই যে একটা ধার যাচ্ছে, আবার একটা এদিকে ধার আসছে, দুটো ধার এসে একসঙ্গে মিলিত হয়েছে, এটাই হলো কৌণিক বিন্দু। বলো কৌণিক বিন্দু। আমি বলবো না, তোমরা নিজেরা গুনবে, আমি শুধু হাত দিয়ে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, 1, কটা হলো নভনী লবণ? ঠিক 8টি, তাই তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কৌণিক বিন্দু 8টি। ঘনকের তল সংখ্যা, ধার সংখ্যা এবং কৌণিক বিন্দু ঠিক আয়তঘনের মতোই। তোমরা গোনো, গুনে আমাকে বলো। মলয় ভাই গুনেছো? বলো। ঠিক,
তল সংখ্যা 6টি, ধার সংখ্যা 12টি এবং কৌণিক বিন্দু 8টি। এই ঘনবস্তুটার নাম গোলক। এই যে দেখো আমি তলটায় হাত দিচ্ছি, গোলকের কে বলবে তল সংখ্যা? হ্যাঁ ঠিক, গোলকের একটি মাত্র তল। আর দেখো এর কৌণিক বিন্দু নেই আর ধারও নেই, একটি মাত্র তল। সেটা দেখছো কেমন? কি তল এটা? হ্যাঁ এটা বক্রতল। ঠিক, একটু আগেই জেনেছো এটা কি? হ্যাঁ ঠিক, এটা শঙ্কু। তবে এটা ছবি আঁকলে তোমরা আরো ভালো করে এর তল সংখ্যা, ধার সংখ্যা এবং কৌণিক বিন্দু বুঝতে পারবে। ঠিক আছে, বোর্ডটা দেখো ভালো করে, বুঝতে পারবে। দেখো এটা হলো শঙ্কুর ছবি। তোমাদেরকে যে দেখালাম পেন্সিলের অগ্রভাগ বা কলা মোছার অগ্রভাগ, এটা দেখো দুটি তল, শঙ্কুর দুটি তল। একটি হচ্ছে বক্রতল আর এই একটি নিচে সমতল। এটা হলো শঙ্কুর ধার, ঠিক আছে। আর এটা হলো কৌণিক বিন্দু, একটি মাত্র কৌণিক বিন্দু। তাহলে শঙ্কুর কৌণিক বিন্দু একটি, ধার সংখ্যা একটি, আর তল হচ্ছে দুটি, একটি বক্রতল, এটি বক্রতল, একটি সমতল। আর এটাকে বলেছিলাম কি? হ্যাঁ এটা হচ্ছে বেলন বা চোঙ। দেখো এর তল সংখ্যা দেখো, এই একটা তল, এটা বক্রতল, এই একটা তল, আর দেখো এই ওপরে একটা তল আর নিচে একটা তল। ওপর আর নিচের তলটা সমতল আর এই পাশের তলটা বক্রতল। তাহলে বেলনের 3টি তল। আর এর ধার সংখ্যা দেখো, এই একটা ধার আর এই একটা ধার। তাহলে বেলনের ধার সংখ্যা 2টি। আর এর কোনো কৌণিক বিন্দু নেই, দেখতে পাচ্ছ? আছে? নেই কৌণিক বিন্দু, তাই তো? ঠিক। এটা আগে বলেছিলাম কি? ঠিক, এটা হচ্ছে প্রিজম। প্রিজমের তল সংখ্যা গোনো ভালো করে, 1 2 3 আর 4, এদিকে একটা 5। তাহলে প্রিজমের তল সংখ্যা 5টি। আর এর ধার সংখ্যা গোনো, আমার সাথে গোনো, 1 2 3 4 5 6 7 8 9, তাই তো? তাহলে প্রিজমের ধার সংখ্যা হলো 9টি। আর এর কৌণিক বিন্দু এবার গুনবো আমরা, গোনো, 1 2 3 আর এদিকে 4 5 6। তাহলে প্রিজমের কৌণিক বিন্দু 6টি। এইবার দেখো পিরামিড। পিরামিড তো এরকম থাকে, কিন্তু দেখো নিচে একটা তল আছে, দেখছো? সেই জন্য এটাকে চতুস্তলকও বলে। তাহলে জেনেই গেলাম যে 4টি তল। তবু একবার গুনবো সবাই, 1 2 3 আর নিচে একটা তল, 4টি তল। এবার ধার সংখ্যা গোনো, 1 2 3 4 5 6। তাহলে ধার সংখ্যা 6টি। কৌণিক বিন্দু 1 2 3 4। তাহলে কৌণিক বিন্দু 4টি। তোমরা যে খেলার মাঠে খেলতে যাও সেখানে দেখেছো যে খেলার মাঠটা চারিদিকে কেমন দেওয়াল দিয়ে ঘেরা থাকে, তাই তো? অনেকের গ্রামের বাড়িতে পুকুর আছে, জানো তো? এই তো শ্রবণাবন কদিন আগে গ্রামের বাড়ি থেকে ফিরে এলো। কি শ্রবণাবন, তোমাদের পুকুর আছে না গ্রামের বাড়িতে? হ্যাঁ, চারিদিকটা গাছপালা দিয়ে ঘেরা তো। ঠিক।
এগুলি ক্ষেত্র। যেমন দেখো এই ঘনবস্তুটার এটা একটা তল, আর এই তলটা দেখো এই রেখাগুলি দ্বারা সীমাবদ্ধ। বোঝা গেল? তাহলে এটাই হলো সমতলিক ক্ষেত্র। ঠিক আছে? তাহলে যে কোনো ঘনবস্তুর রেখা দ্বারা সীমাবদ্ধ সমতল অংশকেই বলে সমতলিক ক্ষেত্র। ঠিক আছে? বোঝা গেল তো সবার? আচ্ছা দেখো, এই সমতলিক ক্ষেত্র আবার বিভিন্ন আকারের। যেমন দেখো এটা চারকোনা, তাই তো? আবার দেখো এটা তিনকোনা, এটা দেখো গোল। দেখছো? ঘনবস্তুর এই তলগুলি আমরা আমাদের খাতায় আঁকি। এই যে দেখছো ঘনবস্তুটা, এই ঘনবস্তুর উপরিতলটা আমি এখন বোর্ডে আঁকছি, সেটা ভালো করে লক্ষ্য করো। এই যে সমতলটা এঁকেছি দেখো, এই সমতলটার দৈর্ঘ্য আছে, দেখছো? দৈর্ঘ্য আছে, আবার দেখো প্রস্থ আছে, কিন্তু দেখো কোনো উচ্চতা নেই। দেখছো? তাহলে সমতলের দুটি মাত্রা, দৈর্ঘ্য আর প্রস্থ। এইবার এই ঘনবস্তুর একটা তল আমি বোর্ডে আঁকবো। এই যে গোলকটা দেখছো, এখন আমি এই গোলকটাকে বোর্ডে বসিয়ে এর বক্রতলটা আঁকবো। দেখো দেখছো তো? এইটা চারকোনা, এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে চতুর্ভুজ। এইটা তিনকোনা, এটার নাম ত্রিভুজ। আবার দেখো এটা গোল, এটার নাম বৃত্ত। তো পরের দিন আমরা এই কত রকমের চতুর্ভুজ আছে আর কত রকমের ত্রিভুজ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ভালো থাকবে সকলে। নমস্কার।